আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 69 এবং প্রেসির 80 দেখব এবং তার সাথে সাথে ইংলিশে একটা রিপোর্ট দেখব। সেটা কি? সেটা হচ্ছে যে চ্যালেঞ্জেস ফর ওম্যানস সেফটি ইন প্রেজেন্ট টাইম। ঠিক আছে, এবং তার সাথে সাথে বাংলার একটা বঙ্গানুবাদ, একটা সারাংশ এবং একটা প্রতিবেদন দেখব। সেটা কিছু নেব, সেটা হচ্ছে যে চন্দ্রযান 2। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি। আশা করছি আপনারা খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে আমরা প্রতিনিয়ত যে সমস্ত হোম টাস্কগুলো দিয়ে থাকছি সেইগুলো এবং তার সাথে সাথে তার প্রিভিয়াস আপডেটসগুলো কিন্তু সেখানে পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, চলুন তাহলে এগোই। কি বলছে দেখুন, ফার্স্ট লাইনটা ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে ভারতের মহাসম্রাট অশোকের দূত হইয়া, এই যে বিষয়টা বলেছে, এই যে ভারতের মহাসম্রাট অশোকের দূত হইয়া, এই বিষয়টা কিন্তু আপনি প্রথমে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। রাজকুমারী সঙ্ঘমিত্রা, এটা কিন্তু সাবজেক্ট। ঠিক আছে, রাজকুমারী সঙ্ঘমিত্রা একদিন সিংহল রাজসভায় উপস্থিত হইলেন, মানে হয়েছিলেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে পাস্ট ইনডিফিনাইটে কিন্তু লিখতে হবে। বিষয়টাকে কিভাবে করছে একটু ফলো করুন। ফার্স্ট এই যে ব্যাপারটা বলেছে যে ভারতের মহাসম্রাট, এই বিষয়টাকে আমরা লিখবো দূত হইয়া, এই বিষয়টাকে ভালো করে দেখুন। অ্যাজ অ্যান এনভয় অফ অশোকা দি গ্রেট এম্পেরার অফ ইন্ডিয়া, মানে কি? মানে হচ্ছে অ্যাজ অ্যান এনভয়, একজন এনভয় হিসেবে, একজন দূত হিসেবে। কার দূত হিসেবে? অফ অশোকা দি গ্রেট এম্পেরার অফ ইন্ডিয়া, মানে ভারতের মহাসম্রাট অশোকের দূত হিসেবে। এইবারে সাবজেক্টটাকে দেখুন, একদিন, ওয়ান ডে, একদিন। সাবজেক্টটা কি হচ্ছে? প্রিন্সেস সাঙ্ঘমিত্রা, মানে রাজকুমারী সাঙ্ঘমিত্রা উপস্থিত হয়েছিলেন। পাস্ট ইনডিফিনাইটে লেখা হবে। তাহলে অ্যাপিয়ার্ড, কোথায় উপস্থিত হয়েছিলেন? টু দি সিলন রয়্যাল কোর্ট, মানে কি? সিলন রয়্যাল কোর্ট মানে হচ্ছে এই সিংহল রাজসভায়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে কিভাবে বিষয়টাকে আমরা করলাম ভালো করে একটু লক্ষ্য করবেন। আচ্ছা, সেকেন্ড লাইনটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে বলিলেন, মানে বলিলেন বলতে সঙ্ঘমিত্রা বলেছিলেন, তাহলে সি সেট আপনি বলতে পারেন বা অ্যান্ড সেট বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সিংহল জয় করিতে আসিয়াছি, তাহলে জয় করা ব্যাপারটা আপনি কনকোয়ার হিসেবে লিখতে পারেন। ঠিক আছে, এবার আমি জয় করতে আসিয়াছি, এই বিষয়টাকে দেখুন এখানে কিন্তু ডিরেক্ট স্পিচে লেখা আছে, ফলে কিন্তু জাস্ট আসিয়াছি এরকম বোঝাচ্ছে, জাস্ট ফিনিশড বোঝাচ্ছে। তাহলে কিন্তু আপনাকে প্রেজেন্ট পারফেক্টে কিন্তু বিষয়টাকে, এই যে ডিরেক্ট স্পিচটা আছে এটা কিন্তু এইভাবেই কিন্তু লিখতে হবে। দেখুন আমরা কিভাবে বিষয়টাকে করছি ভালো করে লক্ষ্য করুন। সি সেট মানে তিনি বলেছিলেন, কি বলেছিলেন সেটাকে ডিরেক্ট স্পিচে লেখা হচ্ছে আই হ্যাভ কাম, আমি এসেছি কি করতে? টু কনকোয়ার সিলন, মানে সিলনকে জয় করতে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? সিংহল জয় করতে এসেছি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে ভালো করে ফলো করুন। এখানে বলছে সিংহলের রাজসভা বিস্মিত হইল। তাহলে সিংহলের রাজসভা বিস্মিত হইল মানে কি? সিংহলের রাজসভায় যত মানুষ ছিল, যত পারিষদ ছিল, সবাই বিস্মিত হয়েছিল, তাই না? এই বিষয়টাকে কিন্তু সেন্স ধরে এইভাবেই আমরা বিষয়টাকে করব কি সিংহলের যত সবাই, যত লোক ছিল সবাই বিস্মিত হয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপর দেখো এই বিষয়টাকে আমরা আগে ভালো করে দেখে নিই কি বলা হচ্ছে। দেখুন কি বলা হচ্ছে, অল ইন দি রয়্যাল কোর্ট অফ সিলন, মানে সিলনের রয়্যাল কোর্টে যারা ছিল, অল ইন দি রয়্যাল, আর আপনি স্মল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অল ইন দি রয়্যাল কোর্ট অফ সিলন, মানে সিলনের রাজসভা সবাই ওয়াজ সারপ্রাইজড, মানে বিস্মিত হয়েছিলেন। ঠিক আছে, পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভে করা হয়েছে। ঠিক আছে, এ কি অভিনব কথা, তাহলে এ কি অভিনব কথা, যেরকমভাবে বইটি হিন্টস দেওয়া ছিল সেইভাবে করালো কি? হাউ স্ট্রেঞ্জ দি ওয়ার্ডস, তারপরে এক্সক্লেমেশন সাইন। ঠিক আছে, হাউ স্ট্রেঞ্জ দি ওয়ার্ডস, মানে এ কি অভিনব কথা, এ কি অদ্ভুত কথা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু করা হয়েছে। আচ্ছা, ক্লিয়ার? পরবর্তী সেন্টেন্সটাকে দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে সৈন্য নাই, রক্ষী বাহিনী পর্যন্ত নাই, অথচ সিংহল জয়। তাহলে সৈন্য নাই, রক্ষী বাহিনী পর্যন্ত নাই, এই যে সেন্টেন্সটা আছে এটাকে আপনি কিন্তু ইন্ট্রোডাক্টিভ দেয়ার দিয়ে যদি করেন তাহলে কিন্তু বেটার হবে। সৈন্য নাই, রক্ষী বাহিনীও নাই, পাস্টে লিখতে হবে এবং অনেকজনের কথা বলা হচ্ছে, সৈন্য রক্ষী বাহিনী সবার কথা বলা হচ্ছে, তাই কিন্তু ওয়্যার দিতে হবে প্লুরাল হিসেবে। ঠিক আছে, তাহলে কি হলো? দেয়ার ওয়্যার নো সোলজার অ্যান্ড নট ইভেন বডিগার্ড। ঠিক আছে, দেয়ার ওয়্যার নো সোলজার অ্যান্ড নট ইভেন বডিগার্ড। ঠিক আছে, অথচ সিংহল জয়, তার মানে কি? ইয়েট সি স্পোক, তবুও সে বলেছিল অফ কনকোয়ারিং সিলন, সিলন জয়ের কথা, মানে অথচ সিংহল জয়। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? যেভাবে কিন্তু ব্যাপারটা ছিল বইতে হিন্টস দেওয়া ছিল সেইভাবে কিন্তু করলাম আমরা। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করলাম, ইন্ট্রোডাক্টরি দেওয়ার দিয়ে ফার্স্ট সেন্টেন্সটা ভালো করে বুঝেছেন। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে বিস্মিত হইবার কথা তো, এই যে বিস্মিত হইবার কথা তো, এখানে কিন্তু বইতে যেরকমভাবে ছিল এখানে কিন্তু দাঁড়িয়ে দেওয়া ছিল, কিন্তু অ্যাকচুয়ালি হবে হচ্ছে এক্সক্লেমেশন সাইন। ঠিক আছে, দেখুন আমরা বিষয়টাকে কিভাবে করা হচ্ছে। বিষয়টাকে কি? দিস ওয়াজ অ্যাস্টোনিশিং ইনডিড, দিস ওয়াজ অ্যাস্টোনিশিং ইনডিড, মানে কি? বিস্মিত হইবার কথা তো, এই বিষয়টাকে কিভাবে করা হলো? দিস ওয়াজ অ্যাস্টোনিশিং ইনডিড। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন এখানে কি বলা হচ্ছে। এখানে বলছে সঙ্ঘমিত্রা বলিলেন, মানে সঙ্ঘমিত্রা বলেছিলেন কি? আমি আনিয়াছি ভগবান তথাগতের বাণী, মানে ভগবান অশোকের ভগবান বুদ্ধের বাণী, তাহাই আমার
তরবারি। দেখুন কিভাবে বিষয়টাকে করা হচ্ছে এখানে। সঙ্ঘমিত্রা বলেছিলেন মানে সঙ্ঘমিত্রা সেট, ঠিক আছে? সঙ্ঘমিত্রা সেট এবার ডিরেক্ট স্পিচ শুরু হচ্ছে। যদিও এখানে ডাবল ইনভার্টেড কমা নেই, কিন্তু ডাবল ইনভার্টেড কমায় আপনাকে লিখতে হবে বিষয়টাকে। যেহেতু এখানে এরকম দাগটা দেওয়া আছে সুতরাং আপনাকে এইভাবে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমি আনিয়াছি ভগবান তথাগতের বাণী। তাহলে কি আমি আনিয়াছি জাস্ট ফিনিশ, তাহলে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট লিখতে হবে বিষয়টাকে। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই হ্যাভ ব্রট দি ওয়ার্ডস অফ লর্ড বুদ্ধা, মানে আমি ভগবান তথাগতের বাণী নিয়ে এসেছি, ভগবান তথাগতের কথা নিয়ে এসেছি, ভগবান তথাগতের ওয়ার্ডস নিয়ে এসেছি, ঠিক আছে? তাহাই আমার তরবারি, দ্যাট ইজ মাই সোর্ড, দ্যাট ইজ মাই সোর্ড, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে বিষয়টাকে আমরা কিভাবে করলাম। আচ্ছা দেখুন তার পরবর্তী লাইনটা কি বলছে এখানে। এখানে বলা হচ্ছে সেই অপূর্ব তরবারি দিয়া সেদিন ভারত সিংহল জয় করিল, সেই অপূর্ব তরবারি দিয়া উইথ দি হেল্প অফ দ্যাট সোর্ড বা উইথ দি হেল্প অফ দ্যাট ওয়ান্ডারফুল সোর্ড, এইভাবে কিন্তু আপনি লিখতে পারেন, ঠিক আছে? দেখুন কিভাবে বিষয়টাকে করছি। জয় করিল মানে জয় করেছিল, ঠিক আছে? দেখুন ইন্ডিয়া কনকোয়ার্ড পাস্ট ইনডিফিনাইট করা হচ্ছে, ইন্ডিয়া কনকোয়ার্ড ভারত জয় করেছিল সিলন সিংহলকে অন দ্যাট ডে, সেই দিনকে কিসের সাহায্যে, উইথ দি হেল্প অফ দ্যাট ওয়ান্ডারফুল সোর্ড, সেই অপূর্ব তরবারির সাহায্যে, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এইভাবে বিষয়টাকে আমরা করলাম। দেখুন পরবর্তী সেন্টেন্সটা কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে এমনি করিয়া যুগে যুগে, এমনি করিয়া যুগে যুগে, এই বিষয়টা ভালো করে ফলো করবেন। অনেকের কিন্তু একটা জায়গা ভুল হয়ে যাচ্ছে, একটা জায়গাতেই জাস্ট দেখুন ভালো করে। এমনি করিয়া যুগে যুগে নব নব আলোক লইয়া ভারতবর্ষ দিগ্বিজয়ে বাহির হইয়াছে, তাই জগতের অদ্বিতীয় দিগ্বিজয়ী হইতে পারিয়াছে। দেখুন বিষয়টাকে আমরা কিভাবে করছি। এমনি করিয়াই মানে দাস, এইভাবে এমনি করিয়াই মানে দাস, এইভাবে, ঠিক আছে? আচ্ছা কে করেছে, ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া কেম আউট, ইন্ডিয়া বাহির হইয়াছিল, ঠিক আছে? বাহির হইয়াছিল, বাহির হইয়াছে বলছে ব্যাপারটাই, কিন্তু আপনি যদি সেন্স ধরে করেন কিন্তু তাহলে কিন্তু আপনাকে পাস্ট ইনডিফিনাইটে করতে পারেন বা পাস্ট পারফেক্টে করতে পারেন, ঠিক আছে? আপনি কিন্তু প্রেজেন্ট পারফেক্টে কিন্তু করলে হবে না, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে। আচ্ছা তাহলে ইন্ডিয়া কেম আউট টু কনকোয়ার দি ওয়ার্ল্ড, ইন্ডিয়া বিশ্বকে জয় করতে বেরিয়েছিল। এই যে বলছে নতুন নব নব আলোক লইয়া, তাহলে নব নব আলোক লইয়া এটাকে লাইট হিসেবে না লিখে আপনি ইন্সপিরেশন হিসেবে লিখুন, ঠিক আছে? উইথ দি নিউ ইন্সপিরেশন, নতুন আলোকে, ঠিক আছে? উইথ দি নিউ ইন্সপিরেশন থ্রু দি এজেস, মানে কি যুগে যুগে। ক্লিয়ার হয়েছে বিষয়টাকে কিভাবে করলাম আমরা। তাহলে এমনি করিয়া যুগে যুগে নব নব আলোক লইয়া ভারতবর্ষ দিগ্বিজয়ে বাহির হইয়াছে, এই বিষয়টাকে আমরা কিভাবে করলাম। দাস এইভাবে ইন্ডিয়া কেম আউট, ইন্ডিয়া বেরিয়েছিল টু কনকোয়ার দি ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডকে জয় করতে, উইথ দি নিউ ইন্সপিরেশন নব নব আলোক লইয়া থ্রু দি এজেস, যুগে যুগে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটাকে। আচ্ছা তারপরে দেখুন তাই জগতের অদ্বিতীয় দিগ্বিজয় হইতে পারিয়াছে, তাই বলতে এই কারণে, তাহলে দ্যাটস ওয়াই, এই কারণে কে হইয়াছে, ইন্ডিয়া, তাই লিখলাম ইন্ডিয়া বিকেম দি ইউনিক কনকোয়ারার অফ দি ওয়ার্ল্ড, মানে কি হয়েছে, জগতের বা বিশ্বের অদ্বিতীয় দিগ্বিজয় হইতে পারিয়াছে। বিষয়টাকে ক্লিয়ার হয়েছে কিভাবে করলাম আমরা। পাস্ট ইনডিফিনিটে কিন্তু লাস্টের সেন্টেন্সটা করা হলো এবং উপরের সেন্টেন্সটাও কিন্তু পাস্ট ইনডিফিনিটে করা হলো, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এইভাবে আমরা ট্রান্সলেশন প্রসেসটা কমপ্লিট করলাম। যাদের এখনো প্রবলেম হচ্ছে তারা আবার পুনরায় ভিডিও যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা পুনরায় আবার প্রথম থেকে দেখুন, কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা পরবর্তী আমাদের যে টাস্কটা ছিল ভালো করে লক্ষ্য করুন, এখানে কি বলা হচ্ছে ভালো করে পড়ে মানে বুঝুন, তারপরে আমরা চেষ্টা করছি এই প্রেসিটা কি মানে বলেছে বুঝিয়ে দেওয়ার। দেখুন এখানে কি বলছে, ফার্স্ট ভালো করে লক্ষ্য করবেন আপনারা, এখানে কি বলা হচ্ছে ভালো করে বুঝবেন কি বলছে। এখানে বলছে অ্যাজ টু জাজিং ইউর ক্যারেক্টার, নিজের ক্যারেক্টার জাজ করতে গেলে ডু নট ফরগেট দ্যাট, এটা কখনো ভুলো না যে এভরি ম্যান ইজ অলমোস্ট শিওর, সবাই কিন্তু নিশ্চিত কি করতে, টু ওভার রেট, এই ওভার রেট মানে কি, এর মানে হচ্ছে অতিরিক্ত মূল্য নিরূপণ করা বা অত্যন্ত দাম দেওয়া বা অত্যন্ত দামি মানে দাম মনে করা সেই জিনিসটা, ঠিক আছে? তাহলে কি এভরি ম্যান ইজ অলমোস্ট শিওর টু ওভার রেট হিজ ওন ইম্পর্টেন্স, মানে সবাই কিন্তু তার নিজের গুরুত্বটাকে কিন্তু বেশি করেই দাম দিয়ে থাকে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে। তারপর দেখুন কি বলছে, আওয়ার ফ্রেন্ডস ফ্ল্যাটারার্স, মানে আমাদের ফ্রেন্ডসরা কি করে, আমাদেরকে তোষামত করে থাকে, ফ্ল্যাটার করে, অ্যান্ড আওয়ার হার্ট স্টিল মোর, এবং আমাদের হার্টটাও কিন্তু সেই জিনিসটা একই কাজটাই কিন্তু তার থেকেও কিন্তু বেশি কাজ করে থাকে, ঠিক আছে? আওয়ার ফল্টস আর নট সিন, মানে আমাদের যে দোষ ত্রুটি সেগুলো কিন্তু দেখা যায় না, অর ইফ সিন, যদিও বা দেখা যায়, পাস্ট ওভার, এই পাস্ট ওভার মানে হচ্ছে উপেক্ষা করা হয়, ঠিক আছে? উপেক্ষা করে দেওয়া হয়, অর সফেন্ড ডাউন মানে হচ্ছে নমনীয় করে দেওয়া হয়, ঠিক আছে? বাই বোথ দি পার্টিস, এই বোথ দি পার্টিস বলতে কাদেরকে বলা হচ্ছে, ফ্রেন্ডস পার্টিদেরকে বলা হচ্ছে, ফ্রেন্ডস পার্টিকে, এবং নিজের মনকে বলা হচ্ছে। এই বোথ পার্টি মানে কিন্তু ফ্রেন্ডকে বলা হচ্ছে এবং নিজের মনকে বলা হচ্ছে, ঠিক আছে? এই বিষয়গুলো তাহলে কি হলো, ব্যাপারটা বোঝা গেছে তাহলে। তারপরে দেখুন কি বলছে, দি জাজমেন্ট অফ আওয়ার এনিমিজ, আমাদের এনিমিজ যারা আর কি ক্রিটিক্স, তাদের যে জাজমেন্ট সেটা কি বলছে, দো মোর সিভিয়ার আপন আস, যদিও আমাদের উপর প্রচণ্ড প্রভাব বিস্তার করে, ইজ মোর লাইকলি টু বি কারেক্ট, সেটা কিন্তু কারেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি,
ঠিক আছে, সেটা কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রাখে। ঠিক আছে, তারপরে দেখুন দে অ্যাট লিস্ট ওপেন আওয়ার আইস, তারা কিন্তু আমাদের অ্যাট লিস্ট কী করে, আমাদের চোখ খুলে দেয় টু ডিফেক্টস হুইচ উই আর ইন ডেঞ্জার অর অফ নেভার সিইং, মানে কি তারা কমপক্ষে এটি দেখিয়ে আমাদের চোখ খোলার, মানে আমাদের চোখ খুলে দেয় যা আমরা কখনো না দেখায় বিপদে পড়েছি, এরকম বিষয়টা কিন্তু বলছে। মানে তারা আমাদের চোখটা খুলে দেয় কিন্তু সেই বিষয়গুলোকে আমরা ফলো না করে আমরা কিন্তু বিপদে পড়েছি, এই বিষয়টা কিন্তু বলছে। ঠিক আছে, তারপরে দেখুন অ্যানাদার থিং ইজ টু বি নোটিসড, মানে কি আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, সেটা কি দি ওয়ার্ল্ড প্রেসেস, দেখুন দি ওয়ার্ল্ড প্রেজেস ইউ ফর দিস অর দ্যাট থিং হুইচ ইউ ডু, মানে কি ওয়ার্ল্ড মানে আপনি যা করেন তার জন্য কিন্তু বিশ্ব আপনার প্রশংসা করে। ঠিক আছে, ইফ অন এক্সামিনেশন, মানে যদি পরীক্ষায় ইউ ফাইন্ড দি মোটিভস অফ দি অ্যাকশন, মানে এরকম অ্যাকশন যদি আপনি দেখেন যে কি রং অর সিনফুল, মানে যেটা কিনা খারাপ, রং ভুল কাজ বা সিনফুল কাজ, এরকম অ্যাকশন যদি আপনি দেখেন, আর ইউ দেন জাজিং কারেক্টলি, তাহলে কি আপনি তখন সঠিকভাবে কি জাজ করছেন? ইফ ইউ এস্টিমেট, যদি আপনি হিসাব করেন ইটস ক্যারেক্টার, এর ক্যারেক্টারগুলোকে বাই দেওয়ার জাজমেন্ট, তাদের জাজমেন্ট অনুযায়ী যদি আপনি সেটাকে হিসেব করেন, তাহলে কি আপনি সঠিকভাবে সেটাকে কাজ করছেন? তার মানে বিষয়টাকে কি বলতে চাইছে? বলতে চাইছে যে যদি পরীক্ষায় দেখা যায় যে আপনার কাজের মতলবটি ভুল বা দেখা যাচ্ছে পাপ পুণ্য, আপনি তাহলে তখন মানে আপনি কি তখন সঠিকভাবে বিচার করেছেন? যে যদি আপনি তাদের বিচার অনুযায়ী হিসাব করেন, বোঝা যাচ্ছে ব্যাপারটা কি বলতে চাইছে? আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, তারপরে বলছে মেনি অফ আওয়ার ভার্চুস আর অফ ডাউটফুল নেচার, মানে আমাদের গুণাবলী অনেক সন্দেহজনক প্রকৃতির। ঠিক আছে, অ্যান্ড উই আর ইন ডেঞ্জার অফ প্লেসিং সার্চ অফ দি ক্রেডিট সাইড অফ দি লেজার। এর মানেটা কি? এর মানে বলছে যে এই ধরনের কাজ করার জন্য খতিয়ানের সাধু চরিত্রের বিচার না করে কিন্তু, মানে বিচারে কিন্তু আমরা বিপদগ্রস্ত হয়ে পড়েছি। তার মানে ব্যাপারটা কি বলছে? বলতে চাইছে যে এই ধরনের খারাপ কাজ করার জন্য ভালো খারাপের যে হিসাবের যে খাতা, সেখানে কিন্তু আমাদের ক্রেডিটের যে ব্যাপারটা সেটা কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়ছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বিষয়টাকে কি বলতে চাইছে? তার মানে এখানে আপনি কি বুঝলেন? ব্যাপারটাকে যখন ভালো করে পড়ছেন, পড়ে কি মানে বোঝার চেষ্টা করতে হবে কি বলতে চাইছে, বারংবার পড়তে হবে। তাহলে এখানে কি বলতে চাইছে? এখানে বলতে চাইছে যে কি ক্রিটিক্স যারা আর কি এনিমিজ হয়ে থাকে, তারা কিন্তু সঠিক যাজক হয়ে থাকেন, মানে সঠিক কিন্তু জাজ করে থাকেন, সঠিক বিচারক কিন্তু হয়ে থাকেন। ঠিক আছে, রিয়েল জাজমেন্ট যে ব্যাপারটা, সেই রিয়েল জাজমেন্ট কিন্তু কি হয়, একটা যে ক্যারেক্টার, একটা কোনো মানুষ বা যে কোনো মানুষ হতে পারে, সেই মানুষের কিন্তু কি সঠিকভাবে কিন্তু একটা রিয়েল জাজমেন্ট করার জন্য কিন্তু ক্রিটিক্সের আবশ্যক প্রয়োজন, মানে ক্রিটিকের প্রয়োজন কিন্তু আবশ্যক হয়ে পড়ে। কেন? কারণ বন্ধু বা নিজের মন কিন্তু এই বিষয়টা কিন্তু লক্ষ্য করলেও সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু একটা ক্রিটিক্স সেই কিন্তু এই বিষয়টাকে তুলে ধরে এবং তার পথপ্রদর্শক হয়ে ওঠে এবং তাকে কিন্তু আবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। এই বিষয়টাই বলতে চাইছে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে বিষয়টা ক্লিয়ার। এরপরে আপনার চেষ্টা করুন একটা সুন্দর টাইটেল দেওয়ার। দেখুন আমরা কিভাবে টাইটেলটা দিচ্ছি, ভালো করে লক্ষ্য করবেন যে কি ক্রিটিক্স আর দি রিয়েল জাজ, মানে ক্রিটিক্সরাই হলো কি রিয়েল জাজ, মানে সত্যিকারের জাজ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপর দেখুন আমরা কিভাবে আনসারটাকে লিখছি, ভালো করে ফলো করুন। এখানে বলা হচ্ছে, দেখুন কি বলছে এখানে বলছে দি রিয়েল জাজমেন্ট অফ আ ক্যারেক্টার, মানে একটা ক্যারেক্টারের রিয়েল জাজমেন্ট ইজ কারেক্টলি পসিবল, সেটা সঠিকভাবে সম্ভব অনলি বাই দি এনিমিস, মানে অনলি বাই দি এনিমিস, মানে শত্রুর দ্বারা বা ক্রিটিক্সদের দ্বারাই কিন্তু সম্ভব। ঠিক আছে, তারপর কমা দেবেন, কমা দিয়ে লিখবেন কি নট বাই হিমসেলফ অর ফ্রেন্ডস, তার নিজের দ্বারা বা ফ্রেন্ডসদের দ্বারা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে দেখুন কি বলছে, বাই ফাইন্ডিং আউট দি ফ্ল, মানে তার সেই ফ্ল মানে ফল্টস, মানে দোষ ত্রুটিগুলোকে কি করে ফাইন্ড আউট করে খুঁজে বার করে অনলি দি ক্রিটিক্স, কেবলমাত্র ক্রিটিক্সরাই ক্যান গেট হিম ব্যাক, তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারে কোথায়? গেট হিম ব্যাক অন দি রাইট ট্র্যাক, মানে সঠিক পথে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে কিন্তু আমরা বিষয়টাকে করলাম। যাদের এখনো পর্যন্ত মনে হচ্ছে যে খুব কঠিন লাগছে প্রেসিগুলো, আপনারা বারংবার পড়বেন, যেভাবে বলা হচ্ছে সেইভাবে পড়বেন, তারপরে যে ব্রেন ম্যাপটা তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু একটা সুইটেবল টাইটেল দেবেন এবং তারপরে বিষয়বস্তুটাকে নিজের ভাষায় কিন্তু সংক্ষেপে গুছিয়ে লিখবেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এই প্রেসি প্যাসেজটা এখানে কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী যে প্যাসেজটা ছিল সেটা দেখুন কি ছিল, একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল কি চ্যালেঞ্জেস ফর ওম্যানস সেফটি ইন প্রেজেন্ট, মানে প্রেজেন্ট টাইমে ওমেনরা কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমাদের একটা প্রেসি লিখতে দেওয়া ছিল। দেখুন আমরা কিভাবে বিষয়টাকে লিখছি। দেখুন ফার্স্ট একটা টাইটেল দিলাম কি দি চ্যালেঞ্জেস ফর ওম্যানস সেফটি ইন প্রেজেন্ট। ঠিক আছে, তারপরে দেখুন রিপোর্টের যে ফরম্যাট, সেই ফরম্যাট আমরা ফলো করলাম। তারপরে ফার্স্ট যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফে আমরা যে বিষয়টাকে লিখতে চলেছি সেই বিষয়টা নিয়ে একদম সংক্ষেপে একটা সূচনা দেখব। ঠিক আছে, দেখুন কিভাবে বিষয়টাকে আমরা লিখছি। দেখুন কি লেখা হলো এখানে বলছে আওয়ার হোমল্যান্ড ইন্ডিয়া ইজ
রিভার্ড অ্যাজ দি মাদারল্যান্ড, মানে পূজিত হয় মাদারল্যান্ড হিসাবে। অ্যান্ড ডিসপাইট দি ফ্যাক্ট, এবং এই ফ্যাক্টটা বাদে, কোন ফ্যাক্টটা বাদে, দ্যাট উই হ্যাভ ওভারকাম মেনি অবস্টাকলস ইন দিস 21st সেঞ্চুরি, যদিও আমরা এই 21st সেঞ্চুরিতে অনেক অবস্টাকলসগুলোকে ওভারকাম করেছি, এই বিষয়টা বাদে কি হচ্ছে, দি ওম্যান অফ আওয়ার সোসাইটি, আমাদের সোসাইটির ওমেনরা কি হচ্ছে, আর স্টিল অপ্রেসড, তারা কিন্তু ভুগছে কিসে, অ্যান্ড ফেসিং, মানে সমস্যার মুখে পড়ছে, ফেস করছে মেনি চ্যালেঞ্জেস। ঠিক আছে, তারা কিন্তু এখনো পর্যন্ত অপ্রেসড মানে পদদলিত হচ্ছে, অ্যান্ড ফেসিং মেনি চ্যালেঞ্জেস, এবং বিভিন্ন চ্যালেঞ্জের কিন্তু মুখোমুখি হচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে যে বিষয়টা আমরা লিখতে চললাম সেই বিষয়টা নিয়ে একটা ছোট্ট করে একটা কি করলাম, ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ দিলাম। ঠিক আছে, এইবারে মূল যে বিষয়বস্তুটা সেটাকে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে দেখবো কিভাবে বিষয়টাকে বলা হচ্ছে। দেখুন এখানে কি লেখা হচ্ছে, এখানে লেখা হচ্ছে ইন দি কারেন্ট সিচুয়েশন, এই কারেন্ট সিচুয়েশনে কি হচ্ছে, ওমেন ফেস, মানে মহিলারা ফেস করছে মেনি চ্যালেঞ্জেস, অনেক চ্যালেঞ্জের। ঠিক আছে, অ্যাকর্ডিং টু আ রিসেন্ট সার্ভে, একটা রিসেন্ট সার্ভে অনুযায়ী অ্যাবাউট 5000 ওমেন, মানে 5000 ওমেনরা কি হয়, আর রেপড, তারা কিনা রেপটের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে ইন আওয়ার কান্ট্রি এভরি ইয়ার, প্রত্যেক বছর আমাদের দেশে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? একটা সার্ভে কিন্তু এইরকমভাবে বলেছে, যেহেতু আমরা রিপোর্ট লিখছি মূল বিষয়টার মধ্যে কিন্তু এই বিষয়টাকে আমরা লিখবো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখুন কি বলা হচ্ছে, তারপরে বলছে কি, হুইচ ইজ আ সেম ফর আস ইভেন টুডে, যেটা কিনা এখনো পর্যন্ত আমাদের কাছে লজ্জার একটা ব্যাপার। ঠিক আছে, তারপরে দেখুন ইভেন টুডে, এই বিষয়টাকে আমরা কিন্তু দুবার লাইনে ইউজ করছি। দেখুন এই ইভেন টুডে লেখা হচ্ছে, আবার লেখা হচ্ছে, দেখুন কিভাবে বলা হচ্ছে বিষয়টাকে, ইভেন টুডে, আজও পর্যন্ত, ওমেন ডু নট ডেয়ার টু লিভ দি হাউস আফটার ইভিনিং, সন্ধ্যের পরে ওমেনরা কিন্তু ঘরের বাইরে বেরোনোর সাহস পায় না। ঠিক আছে, ইভেন টুডে, আজও পর্যন্ত, মেনি গার্লস আর ভিকটিমস অফ ইভটিজিং অন দি স্ট্রিটস, মানে রাস্তায় কিন্তু তারা অনেক গার্লস কিন্তু কি ইভটিজিংয়ের শিকার। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে দেখুন অ্যাকর্ডিং টু দি ক্রিটিক্স, মানে সমালোচকদের মতে, দি গার্লস আউটফিটস, মানে গার্লসদের যে সাজ পোশাক সেটা পজ আর ডেঞ্জার টু দেম, তাদের কি করে, ডেঞ্জারটাকে, তাদের বিপদটাকে কিন্তু ডেকে আনে। মানে সমালোচকদের মতে তাদের কি হচ্ছে, সমালোচকদের মত অনুযায়ী এই যে বিপদটা হচ্ছে, এই যে চ্যালেঞ্জেসের মুখোমুখি হতে হচ্ছে, এগুলো কি তাদের আউটফিটসের উপর কিন্তু প্রভাব ফেলছে। ঠিক আছে, আউটফিটসের জন্য কিন্তু হচ্ছে, সেই বিষয়টাই বলা হলো। তারপর দেখুন ইফ, যদি, ইফ সো, যদি তাই হয়, দি কোশ্চেন ইজ, প্রশ্নটা হলো, ওয়াই ইজ আ 2-year old গার্ল বিং রেপড, কেন একটা 2 বছরের শিশু কন্যা সে রেপড হচ্ছে, সে ধর্ষিত হচ্ছে। তাহলে কিন্তু প্রশ্নটা এখানেই থাকছে। ঠিক আছে, তারপরে দেখুন ফিউ ডেজ এগো, কয়েকদিন আগে, ইট ওয়াজ রিপোর্টেড ইন দ্য মিডিয়া দ্যাট, মানে সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে যে কি, আ বয় থ্রিউ অ্যাসিড অন আ ফিমেল স্টুডেন্ট অন হার ওয়ে ব্যাক ফ্রম টিউশন থেকে ফেরার পথে একটা ছাত্রীকে কি করা হয়েছে, একটা বয় অ্যাসিড ছুঁড়ে মেরেছে। ঠিক আছে, সি ইজ কারেন্টলি আন্ডারগোয়িং ট্রিটমেন্ট অ্যাট দি হসপিটাল, সে কিন্তু বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ঠিক আছে, ডোন্ট অল দিস মেক ইট ক্লিয়ার, এগুলো কি সব কিছু ক্লিয়ার করছে না যে ওমেন স্টিল ফেস চ্যালেঞ্জেস, যে ওমেনরা তারা কিন্তু এখনো পর্যন্ত চ্যালেঞ্জের মুখোমুখি, এই বিষয়গুলো, এই ঘটনাগুলো দ্বারা কি পরিষ্কার হচ্ছে না? ওয়েন উইল দিস প্রবলেম বি সলভড, কখন এই বিষয়টা থেকে বা এই প্রবলেমটা কখন সলভ হবে? আমরা এখানে আরও উদাহরণ দিতে পারেন, দিয়ে বিষয়টাকে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা যেহেতু ওয়ার্ড লিমিট আছে সেজন্য খুব সংক্ষেপে কিন্তু বিষয়টাকে লিখলাম। ঠিক আছে, তাহলে মূল যে বিষয়টা আমরা কিন্তু এইভাবেই কিন্তু মূল বিষয়টাকে লিখলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে দেখুন লাস্ট প্যারাগ্রাফে আমরা কি দেখব, লাস্ট প্যারাগ্রাফে কী কী মানে লেস ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, কী কী পদক্ষেপ নেওয়া উচিত বা কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়টা সম্পর্কে, সরকারের কী কী এর মধ্যে গুরুত্ব আছে, সরকার কী কী পদক্ষেপ নিতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা দেখব। দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে দি গভর্নমেন্ট শুড গভর্নমেন্টের ইমপ্লিমেন্ট করা দরকার সাম লস, এমন কিছু ল টু প্রোটেক্ট ওমেন ফ্রম দিস প্রবলেম, এই প্রবলেম থেকে ওমেনদেরকে রক্ষা করতে কিন্তু কিছু লস কিন্তু ইমপ্লিমেন্ট করা দরকার। ঠিক আছে, কিছু আইন প্রয়োগ করা দরকার। ঠিক আছে, ইন অ্যাডিশন টু ফ্রি ওমেন ফ্রম দিস প্রবলেম, এই প্রবলেম থেকে মেয়েদেরকে রক্ষা করতে দি অ্যাডমিনিস্ট্রেশন শুড অ্যাডমিনিস্ট্রেশনের নেওয়া উচিত এক্সাম্পলারি পানিশমেন্ট, মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এগেনস্ট, কাদের বিরুদ্ধে, এগেনস্ট দি প্রিপিটেটরস, মানে অভিযোগকারী, মানে যেটা আর কি যারা আর কি অভিযুক্ত তাদের বিরুদ্ধে কিন্তু কি করা উচিত, যারা আর কি দোষ করছে তাদের বিরুদ্ধে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া উচিত প্রশাসনের। ঠিক আছে, এই বিষয়টা আমরা লিখলাম এর মধ্যে। তাহলে আপনারা যেভাবে লিখছেন সেইভাবেই লিখতে থাকুন, সেইভাবে লিখে জমা দিতে থাকুন, আমরা সেই বিষয়টাকে রেগুলার চেক করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এই বিষয়টা এখানে কমপ্লিট হলো। আমাদের পরবর্তী যে হোম টাস্ক ছিল সেটা কি ছিল দেখুন, সেটা ছিল একটা বঙ্গানুবাদ, ভালো করে পড়ে নিন, তারপর আমরা এগোচ্ছি।
ঠিক আছে, পড়া হয়েছে। চলুন তাহলে কি বলছে দেখুন, ফার্স্ট লাইনটা এখানে কি বলছে, এখানে বলছে উইলিয়াম জোন্স ওয়াজ বর্ন, মানে উইলিয়াম জোন্স জন্মগ্রহণ করেছিলেন ইন লন্ডনে, ক্যাপিটাল অফ ইংল্যান্ড, যেটা কিনা ইংল্যান্ডের রাজধানী, অন দি 20th সেপ্টেম্বর 1746, মানে 20শে সেপ্টেম্বর 1746-এ। ঠিক আছে, দেখুন কিভাবে বিষয়টাকে লেখা হচ্ছে। এখানে বলা হচ্ছে 20শে সেপ্টেম্বর 1746-এ ইংল্যান্ডের রাজধানী লন্ডনে উইলিয়াম জোন্স জন্মগ্রহণ করেন। ঠিক আছে, ক্লিয়ার। তারপরে দেখুন সেকেন্ড লাইনটা কি বলছে, এখানে বলা হচ্ছে হিজ ফাদার ডায়েড, তার বাবা মারা গিয়েছিল ওয়েন হি ওয়াজ 3 ইয়ার্স ওল্ড, যখন তার বয়স 3 বছর ছিল। ঠিক আছে, দেখুন কিভাবে লিখছি বিষয়টাকে, 3 বছর বয়সে তার বাবা মারা গেলেন। ঠিক আছে, ক্লিয়ার। তারপরে দেখুন কিভাবে লেখা হচ্ছে, পরের সেন্টেন্সে কি বলা হচ্ছে, এখানে বলছে সো হিজ মাদার ওয়াজ চার্চ, সুতরাং তার মায়ের দায়িত্ব পড়ে উইথ ইজ আপব্রিঙ্গিং, মানে তার লালন পালনের। ঠিক আছে, দেখুন আজকেটা খুবই সহজ ছিল, দেখুন কিভাবে লেখা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে সুতরাং তার মাকে তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে হয়। ঠিক আছে, ক্লিয়ার। তারপরে দেখুন কি বলা হচ্ছে, এখানে বলছে দি লেডি ওয়াজ হাইলি ইন্টেলিজেন্ট, মানে লেডি কিন্তু খুব হাইলি ইন্টেলিজেন্ট ছিল, মানে বুদ্ধিমত্তা ছিল, বুদ্ধিমতী ছিল, অ্যান্ড অ্যাকমপ্লিশড, এবং কিন্তু কি ছিল, অ্যাকমপ্লিশড মানে হচ্ছে যে আপনার সুদক্ষ ছিল। ঠিক আছে, দেখুন বা সংস্কারকারীও বলতে পারেন, কোনো অসুবিধা নেই, অ্যাকমপ্লিশ মানে সংস্কারকারীও হবে, সুদক্ষও হবে। আচ্ছা, দেখুন মহিলাটি অত্যন্ত বুদ্ধিমতী এবং সুদক্ষ ছিলেন। ঠিক আছে, ক্লিয়ার। তারপরে দেখুন পরের লাইন কি বলা হচ্ছে এখানে, এখানে বলছে ইভেন অ্যাজ আ চাইল্ড, মানে একটা শিশু হিসেবে জোন্স গেভ স্ট্রং প্রুফস অফ হিজ ফেনোমেনাল ইন্ডাস্ট্রি অ্যান্ড লাভ অফ লার্নিং, মানে তার যে চিন্তাভাবনা, তার যে ভাবভঙ্গি, ইন্ডাস্ট্রি মানে কাঙ্ক্ষিত যে সমস্ত ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্প ভাবনা সেগুলো, এবং তার লাভ অফ লার্নিং, এই বিষয়টা কিন্তু তিনি প্রুফ দিয়েছিলেন সেই শৈশবে সেই ছেলেটি অর্থাৎ জোন্স। ঠিক আছে, দেখুন কিভাবে বিষয়টাকে লেখা হচ্ছে, এখানে বলা হচ্ছে এমনকি একজন শিশু হিসেবে জোন্স তার বিস্ময়কর শিল্প এবং শেখার প্রতি ভালোবাসার জোরালো প্রমাণ দিয়েছিলেন। ঠিক আছে, ক্লিয়ার। তারপরে দেখুন কি বলা হচ্ছে এখানে, তারপরে লাইনটা বলতে দেখুন ভালো করে ফলো করবেন, এই লাইনটা কি বলছে, এখানে বলছে ইট ইজ ওয়েল নোন, মানে এটা সবাই জানে যে কি দ্যাট ইফ হি আস্কড হিজ মাদার অ্যাবাউট এনিথিং আউট অফ হিজ কিউরিসিটি, মানে তার কৌতূহলবশত তিনি যা তার মাকে যা প্রশ্নগুলো করতেন অ্যাট দি এজ অফ 3 or 4, 3-4 বছর মাত্র বয়সে, দ্যাট ওয়াইজ ওম্যান উড অলওয়েজ, সেই ওম্যানটা, সেই ওয়াইজ ওম্যান সবসময় কি বলতেন, যে কি রিড অ্যান্ড ইউ উইল লার্ন, রিড পড়ো অ্যান্ড ইউ উইল লার্ন, এবং তবেই তুমি শিখবে। ঠিক আছে, পড়ো এবং তুমি শিখবে, তার মানে হচ্ছে পড়ো তবেই তুমি শিখবে। ঠিক আছে, দেখুন আমরা কিভাবে বিষয়টাকে লিখছি, ভালো করে ফলো করুন। এখানে বলা হচ্ছে এটা সবাই জানে যে 3-4 বছর বয়সে কৌতূহলবশত তিনি যদি তার মাকে কিছু জিজ্ঞাসা করতেন, তখন সেই জ্ঞানী মহিলা সর্বদা বলতেন পড়ো, পড়লো না পড়ো হবে। ঠিক আছে, পড়ো তাহলে শিখবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, পড়ো তাহলে শিখবে। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখুন কি বলা হচ্ছে, তাহলে আমাদের এই যে বিষয়টা এখানে কমপ্লিট করলাম। পরবর্তী যে হোম টাস্কটা ছিল সেটা ভালো করে দেখুন, সারাংশ লিখতে দেওয়া ছিল। অনেকের এই বিষয়টাকে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বারংবার পড়বেন, 3বার 4বার 5বার পড়বেন, যতক্ষণ আপনার কমপ্লিট হচ্ছে বিষয়টাকে ততক্ষণ পড়বেন, পড়লেই কিন্তু আপনি মানে বুঝতে পারবেন, বাংলায় লেখা আছে ভালো করে পড়ুন, সুতরাং বুঝতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন কি বলছে, তাহলে এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যে আমাদের দেশে কিন্তু শিক্ষার সাম্য প্রতিষ্ঠা করা অবশ্যই দরকার, অহংকার যে বিষয়টা সেই বিষয়টাকে কিন্তু ত্যাগ করতে হবে, এবং লেখকের যে মত এখানে কিন্তু কেউ একজন বলছে, তাই লেখকের মতে কিন্তু লিখতে হবে কি, লেখকের মতে কি অহংকার ত্যাগ করে কিন্তু পল্লীবাসীর মধ্যে যে ঘৃণা আছে, মানে পল্লীবাসীর প্রতি যে ঘৃণা আছে সেই ঘৃণাটাকে ত্যাগ করতে হবে এবং অহংকারকে ত্যাগ করতে হবে, এবং সেইগুলো ত্যাগের মাধ্যমে কি করতে হবে, সেইগুলো ত্যাগের মধ্য দিয়ে পল্লীবাসীর মধ্যে শিক্ষার সাম্য প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই কিন্তু এই যে মৌলিক শিক্ষার যে অধিকার, এই মৌলিক শিক্ষার অধিকারকে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে সমস্ত বাধা অতিক্রম করে, তাহলেই কিন্তু নতুন যুগের সূচনা করা সম্ভব। ঠিক আছে, এই বিষয়টাই বলতে চাইছে। তাহলে আপনারা যখন ভালো করে পড়েছেন, বিষয়টা যখন বুঝতে পারছেন কি বলতে চাইছে, তারপর একটা সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করুন। দেখুন আমরা টাইটেলটাকে কিভাবে দিচ্ছি, কি দিলাম, শিক্ষার সাম্য প্রতিষ্ঠায় অহংকার ত্যাগ আবশ্যক, মানে শিক্ষার সাম্য প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু অহংকার বা ঘৃণা যে ব্যাপারটা সেইটাকে কিন্তু ত্যাগ করতে হবে। ঠিক আছে, তারপর দেখুন আনসারটাকে কিভাবে আমরা লিখছি, ভালো করে ফলো করবেন। এখানে বলা হচ্ছে লেখকের মতে, যেহেতু কেউ বিষয়টা বলছে তাই লেখকের মতে অহংকার ও পল্লীবাসীর প্রতি ঘৃণার কারণে আজ পল্লী সমাজে শিক্ষার সাম্য অপ্রতিষ্ঠিত। ঠিক আছে, তাই শিক্ষার মৌলিক অধিকার রক্ষার্থে সমস্ত বাধা অতিক্রম করে দেশের সর্বত্র শিক্ষার সাম্য প্রতিষ্ঠা করা অবশ্যই প্রয়োজন, তবেই নতুন যুগের সূচনা সম্ভব। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। যাদের কিন্তু এখনো পর্যন্ত মনে হচ্ছে যে কেন এইরকম বিষয়গুলো লেখা হচ্ছে, তারা আপনারা কিন্তু ভালো করে বিষয়টাকে পড়ুন, বারংবার পড়ুন, 3বার 4বার 5বার যতবার আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে ততবার পড়ুন, দেখবেন এই বিষয়টাই কিন্তু এর মধ্যে বলতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আপনারা যেভাবে প্রেসি করছেন সেইভাবেই কিন্তু বাংলা সারাংশটাকেও কিন্তু করবেন। আচ্ছা, তাহলে আমরা এটা কমপ্লিট করলাম। পরবর্তী আমাদের যে হোম টাস্কটা ছিল সেটা কি ছিল দেখুন, সেটা ছিল একটা প্রতিবেদন লিখতে দেওয়া কি চন্দ্রযান 2 এর উপর। দেখুন আমরা বিষয়টাকে কিভাবে লিখছি, ফার্স্ট আমরা একটা টাইটেল দিলাম কি চন্দ্রের গবেষণার স্বপ্ন পূরণে চন্দ্রযান 2।
ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে দেখুন প্রতিবেদনের যে ফরম্যাট সেই ফরম্যাটটা আমরা ফলো করলাম। তারপরে মূল যে বিষয়টা আমরা লিখতে চলেছি তার একটা প্রেক্ষাপট আমরা এই সূচনা হিসেবে দেবো। দেখুন কিভাবে দেওয়া হচ্ছে বিষয়টাকে ভালো করে ফলো করুন। এখানে বলা হচ্ছে মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রাখেন 1969 সালে। ঠিক আছে? তার ঠিক 50 বছর পর ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে 2019 সালের 15ই জুলাই ভোর 2:50 ভারতের দ্বিতীয় চন্দ্র অভিযান হিসেবে চন্দ্রযান-2 এর আয়োজন করেছে। ঠিক আছে? কিন্তু নির্ধারিত উৎক্ষেপণের ঠিক 56 মিনিট আগে ক্রায়োজেনিক ইঞ্জিনের ত্রুটি ধরা পড়ায় তা বাতিল হয়। এর 7 দিন পর গত 22শে জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে তা উৎক্ষেপিত হয়। ঠিক আছে? তাহলে বিষয়টা বোঝা গেল। আমরা ইন্ট্রোডাকশন হিসেবে কি দিলাম? একটা প্রেক্ষাপট দিলাম। এবারে দেখুন মেন যে বিষয়টা যেটা হয়েছে অ্যাকচুয়ালি সেই বিষয়টা আমরা লিখবো। দেখুন কিভাবে বলা হচ্ছে বিষয়টাকে। এখানে বলা হচ্ছে এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল চাঁদ সংক্রান্ত তথ্য, যেমন চাঁদের মাটি পরীক্ষা, সেই মাটিতে খনিজ দ্রব্যের উপস্থিতি পরীক্ষা ও সেখানকার পরিবেশ পরীক্ষা। ঠিক আছে? এই অভিযান সফল হলে তা ভারতের পক্ষে হতো এক যুগান্তকারী পদক্ষেপ। ঠিক আছে? চাঁদের মাটি পরীক্ষার জন্য রোভার প্রজ্ঞানকে ল্যান্ডার বিক্রমের মাধ্যমে পাঠানো হয়েছিল। সঙ্গে ছিল চন্দ্র প্রদক্ষিণকারী অরবিটার, যা ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে প্রতিস্থাপিত হওয়ার কিছুক্ষণ আগে রকেট থেকে বিচ্ছিন্ন হয় এবং চন্দ্র সংক্রান্ত সমস্ত ছবি তুলে মহাকাশ কেন্দ্রে প্রেরণ করে। ঠিক আছে? কিন্তু শেষ মুহূর্তে সফট ল্যান্ডীয়, অর্থাৎ যেভাবে ল্যান্ডার বিক্রমের নামার কথা ছিল সেভাবে না নেমে তা আছড়ে পড়ে চাঁদের দক্ষিণ মেরুতে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ঠিক আছে? নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় যোগাযোগ স্থাপন ব্যর্থ হয়, ফলে রোভার প্রজ্ঞান তার কাজ করতে ব্যর্থ হয়। কিন্তু সম্প্রতি জানা গেছে প্রজ্ঞান কিছু তথ্য সংগ্রহ করলেও তা পাঠাতে ব্যর্থ হয়। এখন সবই সময়ের অপেক্ষা। প্রশ্ন একটাই, চন্দ্রযান-2 কি তার উদ্দেশ্য সফল করতে সক্ষম হবে? ক্লিয়ার হয়েছে? বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এইভাবে মেন যে বিষয়টা সেটা কিন্তু এই সেকেন্ড প্যারাগ্রাফে লিখলাম। এবারে দেখুন লাস্ট প্যারাগ্রাফে আমরা কি দেখব, যে চন্দ্রযান-3 যে আয়োজন হচ্ছে বা যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখব, বা কী কারণে এই বিষয়টা ঘটেছে সেই বিষয়টা আমরা দেখব লাস্ট প্যারাগ্রাফে লেস ইম্পর্টেন্ট বিষয় হিসেবে। ঠিক আছে? দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় যে শেষ মুহূর্তে রকেটের ট্যাঙ্কে হিলিয়াম গ্যাসের চাপ অস্বাভাবিক বেড়ে যাওয়ার ফলে যান্ত্রিক গোলযোগ সৃষ্টি হয় এবং অভিযান আংশিকভাবে ব্যর্থ হয়। ঠিক আছে? ইসরোর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই অভিযানের মাত্র 5% ব্যর্থ। ঠিক আছে? অরবিটার নিয়মিত তার কাজ করে চলেছে এবং চন্দ্রযান-3 এর প্রস্তুতি চলছে জোর কদমে, যা 2022 সালের মধ্যে সম্পূর্ণ করতে আশাবাদী গবেষকরা। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে কিনা আমরা এই কাজটাও কমপ্লিট করে ফেললাম। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করবেন, এবং যারা এখনো পর্যন্ত রিভিশন টাস্কগুলোকে করছেন না তারা কিন্তু ডেইলি বেসিকে রিভিশন টাস্কগুলো কিন্তু করবেন। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই সম্পূর্ণ করলাম। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।